আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, 4 জনের মৃত্যু। হিটস্ট্রোক থেকে বাঁচতে বেশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লাল গালিচা সংবর্ধনা। দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন মাইলফলক বললেন পররাষ্ট্রমন্ত্রী। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থিতা প্রত্যাহারের দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের। কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত পাশে আছে বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। সাভারের রানা প্লাজা ট্রাজেডির 11 বছর আজ। ভুক্তভোগী ও নিহতদের স্বজনেরা এখনো পায়নি যথাযোগ্য বিচার ও ক্ষতিপূরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই তীব্র দাবদাহ প্রসঙ্গ। সকাল হতে না হতেই কড়া রোদ, ঘরের বাইরে বের হওয়ার আগে ভাবতে হচ্ছে মানুষকে। এই আবহাওয়ায় অসহ্য গরমে হাঁপিয়ে উঠছেন শ্রমজীবীরা। হিটস্ট্রোকে মানুষের মৃত্যুও হচ্ছে। তবে শিগগিরই তাপমাত্রা কমার কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে নেই সহসা বৃষ্টির পূর্বাভাস। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন বিপন্ন। গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। বেশি গরম, কিন্তু সূর্যের প্রখর এই খরতাপে উপেক্ষা করে ঘর্মাক্ত শরীরে কাজ করছেন শ্রমিকরা। আমাদের কামাই করার লোক নাই, আমরা পরিবারে 5-6 জন লোক আমরা চলি। গরম থাকলেও কাজ করা লাগবে, না থাকলেও কাজ করে খাইতে হইব। গরমের কারণে আমাদের শরীরে অনেক অস্থিরতা লাগে। শ্বাসে তো অসুখ হইবি, ধুল যায়, ময়লা যায়, অসুখ হইবি। নাম শরাফতুল্লাহ, বাড়ি নরসিংদী, বয়স 65 বছর, 6 সন্তানের এই জনক সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তীব্র গরমেও কেন কাজ করছেন প্রশ্ন করতেই জবাব দিলেন জীবিকার তাগিদে এই পরিশ্রম। এখন খুব বিচ্ছেদ রোদ পড়ছে, রোদের তেল আমরা থাকতে পারতেছি না, খুব কষ্ট লাগছে কাজ করতে। ছেলে মেয়ে 6 জন, 3 মেয়ে বেঁচেছি আর 1 ছেলে কাজ করতে, আর ছেলে ছোট। সারাদিন ভারী ভারী বোঝা টেনেই জীবন চালাচ্ছেন শরাফতুল্লাহ সহ এমন অনেক শ্রমিক। গরম লাগতেছে, কষ্ট লাগতেছে, পেটের দায় কাজ করি, গরিব মানুষ কি করবো। প্রচুর গরম, এই দিন দেখেন গোসল করিলাম, গরমে 2 বার করি আমি। সাধারণ মানুষ বলছেন তীব্র গরমে পানি কিংবা স্যালাইন শ্রমজীবীদের জন্য বিতরণ করলে উপকৃত হবে নিম্ন আয়ের এসব মানুষ। যার যে অবস্থান থেকে দেখা গেছে যে যেখানে কাজ করে ওনাদের লোকজনদের বিশেষ করে স্যালাইন, পানি এগুলা ব্যবস্থা রাখা। আর হচ্ছে যারা বিত্তশালী লোক আছে তাদেরও উচিত এরকম পথে পথে কোন বিশেষ জায়গায় পানির ব্যবস্থা, স্যালাইনের ব্যবস্থা করে দেওয়া। অন্যদিকে বৃষ্টি নিয়ে কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের। উল্টো তাপদাহ চলমান থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট এই অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চলে উপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আছে। তুলনামূলকভাবে সিলেট এবং চিটাগাং বিভাগে টেম্পারেচারটা একটু কম, একটু সহনশীল পর্যায়ে। এসএম খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা। অপরিকল্পিত ইট কংক্রিটের নগরে গাছপালা ও জলাধার কমে যাওয়ায় রাজধানীতে দিন দিন তীব্র হচ্ছে গরম। রাতেও বিরাজ করছে একই অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন জলাভূমি কিংবা সবুজ কমে যাওয়ায় ঢাকার কিছু এলাকা স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে পড়ছে। তাই তাপমাত্রার চেয়ে গরম অনুভূত হচ্ছে বেশি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৈশাখের শুরুতে রুক্ষ শুষ্ক হয়ে উঠেছে প্রকৃতি, বেড়েই চলেছে সূর্যের তেজ। কয়েকদিন ধরেই 1 থেকে 2 ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা। শনিবার রাজধানীতে এই মৌসুমের সর্বোচ্চ 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন গত 20 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত এপ্রিলে ঢাকার গড় তাপমাত্রা থাকে 33.7 ডিগ্রি সেলসিয়াস। গত বছর 16 এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 40.6 ডিগ্রি সেলসিয়াস, যা গত 58 বছরের মধ্যে সর্বোচ্চ। 1965 সালের এপ্রিল মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াস, আর 1960 সালে ঢাকায় পারদ উঠেছিল রেকর্ড 42.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং 42 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ বলে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষজ্ঞরা বলছেন ঢাকার তাপমাত্রা বৃদ্ধির পেছনে দায়ী এর জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, জলাভূমি ভরাট ও গাছপালা কেটে ফেলা। শহরের সবুজ মাঠ, খোলা জায়গা ও পুকুর খাল ধ্বংসের কারণে প্রকৃত তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি কয়েক ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে। ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে তাপমাত্রা ভিন্ন অনুভূত হয়। সবুজের অভাব এবং ঘরের ছাদে টিনের ব্যবহারের কারণে দরিদ্রতম এলাকাগুলোতে গরম বেশি। এগুলো দিনের বেলা সূর্যের তাপ ধরে রাখে এবং রাতে খুব দ্রুত তাপ ছাড়তে পারে না। এই অঞ্চলগুলো উঁচু ভবন বেষ্টিত হওয়ায় সহজে বাতাস প্রবাহিত হয় না, তাই গরম বাতাস আটকে থাকে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP এর গবেষণা অনুযায়ী গত 28 বছরে রাজধানী থেকে 24 বর্গ কিলোমিটার আয়তনের জলাধার উধাও হয়ে গেছে। এ সময় প্রায় 10 বর্গ কিলোমিটার সবুজের মৃত্যু হয়েছে। 1995 সালে রাজধানীতে জলাধার ও জলাভূমি ছিল 30.25 বর্গ কিলোমিটার। 2023 সালে তা মাত্র 4.28 বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। বর্তমানে রাজধানীর মাত্র 2.91% জলাধার ও 7.9% সবুজ রয়েছে। অথচ একটি আদর্শ শহরে 12% জলাভূমি ও 15% এলাকায় সবুজ থাকা প্রয়োজন। BIPর গবেষণা তথ্য অনুযায়ী যে কোনো শহর এলাকায় কংক্রিটের শতকরা হারের পরিমাণ হওয়া উচিত 40%, যা সর্বোচ্চ 50% পর্যন্ত যেতে পারে। অথচ ঢাকার বেশিরভাগ জায়গায় কংক্রিটের হার 80 থেকে 90%, কোনো জায়গায় তা 90% ছাড়িয়ে গেছে। ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা 2 কোটিরও বেশি, যেটি প্রত্যক্ষভাবে তাপমাত্রা বৃদ্ধি করছে। বৃক্ষের ক্রমাগত উজাড়ের কারণে ঢাকা এখন হিট আইল্যান্ড হিসেবে কাজ করে। ঢাকার তাপমাত্রা গরম হওয়ার কারণের মধ্যে রয়েছে জনবহুল নগরী, অপরিকল্পিত নগরায়ন, ভাটার কার্বন, গাড়ির কালো ধোঁয়া ও অতিমাত্রায় এসির ব্যবহার। রাতের বেলা শহরে ডিজেল চালিত ট্রাক চলাচল করায় ঢাকা এখন দূষিত নগরীতে পরিণত হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর 1:08 ব্যাংককের ডংমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রী এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SM আরিফের রিপোর্ট। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে 6 দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থাইল্যান্ডে। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে বুধবার সকাল 10:13 সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জানুয়ারিতে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেবেন। এই সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের সহযোগিতা প্রসারে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সইয়ের সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষত বিনিয়োগ, পর্যটন, জ্বালানি, স্থল এবং সমুদ্র সংযোগ, উন্নয়ন প্রভৃতি খাতে সহযোগিতা বর্ধিতকরণের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা আরও সুযোগ তৈরি হবে। 25 এপ্রিল ইউএন এসক্যাপের 80তম অধিবেশনে যোগদান এবং ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিহা আলিস জাবানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। SM আরিফ, মাই টিভি। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয় এবং স্বজনদের প্রার্থী না হতে দলীয় যে নির্দেশনা তা না মানলে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে কয়েকজন প্রত্যাহার করলে অধিকাংশরাই প্রত্যাহার করেননি, তবে নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান ওবায়দুল কাদের। প্রত্যাহার কেউ কেউ করেছে, কেউ কেউ করেননি। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী 6 জুনের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক নির্বাচন কমিশনকে তালিকা দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের
38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল 23 এপ্রিল স্থানীয় ভোটার মোহাম্মদ হামিদুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া একটি রিট দায়ের করেন। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে, তারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। তিনি জানান, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা করবে ভারত। পরে ভারতীয় হাইকমিশনার বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে, তাই এসব ক্ষেত্রে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে। Bangladesh are prone to similar kinds of natural disasters, and therefore this is a very natural area for our cooperation. We also discussed how we can help Bangladesh in building some of cyclone shelters in vulnerable areas. And I'm very happy that Honorable Minister was supportive of all the initiatives that we discussed, and we look forward to good implementation of the understandings that we have. জলবায়ু ক্লাইমেট ইস্যুতে বাংলাদেশ আর জানেন ইন্ডিয়ার একই পরিবেশে একরকমই প্রকৃতি, জিওলজিক্যাল কন্ডিশনও সেম। সুতরাং আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সমস্যার মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। মিয়ানমার থেকে দেশে ফিরছেন 173 বাংলাদেশি নাগরিক। সেখানে কারাভোগ শেষে আজ দুপুর 2:45 দিকে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া পাকখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ ঘাটে এসে পৌঁছায়। এরপর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে মঙ্গলবার 173 বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশ্যে রওনা হন। তাদের নিয়ে মিয়ানমারের জাহাজ চিনডুইন সিতোয়ে বন্দর ত্যাগ করে। 173 জনের মধ্যে 129 জন কক্সবাজার, 30 জন বান্দরবান, 7 জন রাঙামাটির এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার 1 জন করে রয়েছেন। বাংলাদেশের পোশাক শিল্পে দুর্ঘটনার ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম সাভারের রানা প্লাজা। দীর্ঘ 11 বছরেও নিহতদের স্মরণে রানা প্লাজার সামনে করেন আহাজারি স্বজনেরা। দোষীদের শাস্তি, ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি এখনো তাদের মুখে। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বাংলাদেশের পোশাক শিল্পের কালো অধ্যায় 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনায় 1138 জন শ্রমিক নিহত এবং 2438 জন আহত অবস্থায় উদ্ধার করা হয়। 1 দশক পার হয়ে 11 বছর পড়লেও থামেনি স্বজনদের কান্নাও। দুর্ঘটনার দিন স্মরণ করে ঘটনাস্থলে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। নিহতদের স্মরণে এসে ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ভরণ পোষণ না পাওয়ায় হতাশ নিহতের স্বজনরা। এটা দাঁড়াইলে আমার কাজ দিবে না, তো আমি কি করে খাবো? আমার তো কোনো আর্থিক অবস্থা নাই। রান্নার শাস্তি চাই, তো রান্নার শাস্তি তো হইতেছে না। আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কোনো বিচার পাইনি। আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, কিন্তু আমরা চাই আমাদের পুনর্বাসন, আমাদের ক্ষতিপূরণ, আমাদের সুচিকিৎসা, খুনিদের শাস্তি, এটাই আমার দাবি। যারা মারা গেছেন বা যারা এখনো ইনজুরি হয়ে বেঁচে আছেন, তাদের যে প্রাপ্তিটা এখনো পায়নি। রানার যে শাস্তিটা হওয়ার কথা সেটা এখনো হয়নি, এবং তাদের সরকার বাদী হয়ে রানার বিরুদ্ধে একটা ব্যতিক্রম ধর্মী একটা বিচার করা উচিত। বিচার দীর্ঘায়িত হওয়া ও উপযুক্ত ক্ষতিপূরণের জন্য পুরনো আইন বদলেরও দাবি জানান পোশাক শ্রমিকদের অধিকারের দাবি জানানো সংগঠনগুলো। আমাদের শ্রমিকদের জন্য আমরা ভিক্ষা না, আমরা অধিকার চাই। একটা শ্রমিক যখন বেঁচে থাকলে সে আজীবন কাজ করে আজীবন ইনকাম করতো, এর জন্য তাকে এক জীবন সমান ক্ষতিপূরণ দিতে হবে। যে ক্ষতিপূরণের আইন আছে আমরা মনে করি সেটা যথেষ্ট না। 13 সালে সেটা ছিল 1 লাখ থেকে 1.5 লাখ, এখন 2 লাখ থেকে 2.5 লাখ। আমরা মনে করি এটা মোটেই যথেষ্ট না এবং সম্মানজনক না। আমরা মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণের আইন চাই। রানা প্লাজা ধসের ঘটনায় বিচার দ্রুত সম্পন্ন এবং বর্তমান বাজার মূল্যে ক্ষতিপূরণ দেওয়া হোক, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যদের। ইলিয়াস কমল, মাই টিভি। শিশু পর্নোগ্রাফির অভিযোগে একসময়ের জনপ্রিয় শিশু সাহিত্যিক TIM ফখরুজ্জামান ওরফে টিপু কিবরিয়া সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাজধানী খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC। টিপু কিবরিয়া আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত। তিনি আগেও একবার গ্রেফতার হয়েছিলেন বলে জানিয়েছে CTTC। এর বিনিময়ে কি পরিমাণ অর্থ সে উপার্জন করেছে বাই দিস টাইম, সেই তথ্য জানার জন্য আমরা তাকে
রিমান্ডের আবেদন সহ কোর্টে প্রেরণ করব। পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের ওপর চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতারা। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এফডিসির সামনে কর্মসূচি পালন করেছে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ। অন্যদিকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএফডিসিতে মঙ্গলবার অনারম্ভনপূর্ণভাবে দায়িত্ব গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। কিন্তু অনুষ্ঠান পরবর্তী সভায় ঘটে অপ্রীতিকর ঘটনা। অনুষ্ঠান শেষে একজন শিল্পীকে প্রিন্ট মিডিয়ার এক সাংবাদিকের প্রশ্নের সূত্র ধরে তাদেরকে লাঞ্ছিত করেন শিল্পী সমিতির একাধিক সদস্য। আর সে ঘটনার চিত্র নিতে গেলে ক্ষিপ্ত হয়ে টেলিভিশন ক্যামেরা পার্সনদের উপর হামলা করেন তারা। অভিযোগ উঠেছে সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক আলেকজান্ডার বো এবং শিব শানু এই হামলার নেতৃত্ব দিয়েছেন। এতে প্রায় 10 জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের হামলার নিন্দা জানিয়ে বিএফডিসির সামনে মানববন্ধনের আয়োজন করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। আমাদের সাংবাদিক ভাইদের উপরে হাত তুলেছে, রক্তাক্ত করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। অনতি বিলম্বে তাদের বহিষ্কার করেন আর আইনের হাতে তাদেরকে ছেড়ে দেন। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক ডিপজল। বিবৃতিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় ফাইবার কেবল ব্রেক করায় দেশের দ্বিতীয় সাবমেরিন পকবলের সিমিইউ-5 এর সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গত 5 দিন দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সহ গ্রাহকরা ইন্টারনেটে ধীর গতি পাচ্ছেন। এদিকে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি জানিয়েছে কাটাপড়া কেবল মেরামতের কাজ মে মাসের শেষ সপ্তাহে শেষ হবে। দেশে সিমিইউ-5 দিয়ে 1600 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। শুক্রবার রাত 12টায় দ্বিতীয় সাবমেরিন কেবলটি সিঙ্গাপুর থেকে 440 কিলোমিটার পশ্চিম প্রান্তে ব্রেক করায় এর পুরোটাই এখন বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের রাজধানী ঢাকা সহ দেশের 64 জেলার শব্দ দূষণ বিরোধী অভিযান যেন কাজের গুরু কিতাবে রয়েছে এমন পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন মাত্রাতিরিক্ত শব্দ দূষণ বধির রোগ বৃদ্ধি সহ শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। আবু সাইদ উপর রিপোর্ট। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার পালিত হয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। পরিবেশ অধিদপ্তর বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হেয়ারিং অ্যান্ড কমিউনিকেশন 1996 সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে। শব্দ দূষণের কারণে আইনি ব্যবস্থা যেন কাগজে কলমে সীমাবদ্ধ বলে অভিযোগ নগরবাসীর। শব্দ দূষণের ফলে আমরা যে ধীরে ধীরে বধির হয়ে যাচ্ছি, এটা আমরা ভুলেই গেছি। শ্রবণ শক্তি যেরকম হয়েছে কমে যাচ্ছে দিন দিন, শিশুরা যারা আছে তাদের বিকশিত হচ্ছে না। কোনো একটা লোক অন্যদিকে তাকায় যাচ্ছে, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য হর্নটা দেওয়া। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিশেষজ্ঞ তুলে ধরেন উচ্চমাত্রার হর্নের শব্দের ক্ষতির দিক। অতিরিক্ত শব্দ দূষণের ফলে যে প্রভাবগুলো আসে সেটা হচ্ছে 1 নম্বর মানুষের শ্রবণ শক্তি লস হয়, আমাদের মেমোরি লস হয়, এমনকি অতিরিক্ত শব্দ দূষণের ফলে মানুষের যে ধৈর্যচ্যুতি ঘটে, ইরিটেশন বা বিরক্তিকর হয়। পরামর্শ দিলেন আইনি ব্যবস্থা জোরদার সহ সচেতনতা সৃষ্টির। আইন প্রয়োগকারী সংস্থাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, যারা এই বিষয়ের সাথে জড়িত আছে বা শব্দ দূষণের সাথে যারা সচেতন বা আইনকে যারা ভায়োলেট করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। শব্দ দূষণের এমন সাইনবোর্ড রাজধানী নগর জুড়ে দেয়া থাকলেও তা কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু সজাগ হলে এই আইন বাস্তবায়ন করা সম্ভব, তাহলে মানুষ আরও সচেতন হবে বলে মনে করেন বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষ। শাহবাগ থেকে আবু সাইদ, মাইটিভি, ঢাকা।
টেলিস্কোপের মাধ্যমে গোলাপি চাঁদ দেখতে আগারগাঁয়ের বিজ্ঞান জাদুঘরে ভিড় করা অসংখ্য নারী, পুরুষ ও শিশু। জ্যোতির্বিজ্ঞানীদের মতে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা সূক্ষ্ম ধূলিকণা ও গ্যাসের শক্তির কারণে চাঁদের রং দেখতে কিছুটা পরিবর্তন হয়। তবে দর্শনার্থীদের মতে চাঁদের রং গোলাপি নয়, হালকা হলুদ বর্ণ ধারণ করেছে। ইউসুফ আলীর রিপোর্ট। বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা ও বিভিন্ন গ্যাসের শক্তির কারণে চাঁদের রং খানিকটা পরিবর্তন হয়। ফলে পৃথিবী থেকে চাঁদকে খালি চোখে দেখতে বাদামি, নীল, হালকা নীল, রূপালী, সোনালী ও হালকা হলুদ রঙের দেখায়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে আলোর বিচ্ছুরণ বলা হয়। সন্ধ্যায় গোলাপি চাঁদ দেখতে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের ছাদে স্থাপন করা হয় শক্তিশালী টেলিস্কোপ। এর মাধ্যমে অসংখ্য নারী পুরুষ ভিড় করে গোলাপি চাঁদ দেখতে। আমার বাসা থেকে দেখা যায় চাঁদ, কিন্তু টেলিস্কোপের মাধ্যমে দেখিনি, তো এটা দেখতেই আসছি আর কি। একদম সামনে দিয়ে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা স্বাভাবিক যে চাঁদটা দেখি তার চেয়ে এটা আলাদা অন্য একটা কালার আসছে। টেলিস্কোপে চাঁদ দেখেছি হালকা হলুদ কালার। চাঁদটা যেহেতু মানে একটু কাছে থেকে দেখা গেছে, তার জন্য একটু বড় দেখা গেছে। হলুদ হলুদই লাগছে, গোলাপি কিছু এখনো দেখা যাচ্ছে না। আধুনিক বিজ্ঞান সম্পর্কে অজানা তথ্য জানতে পেরেছে বলে জানায় শিক্ষার্থীরা। পিঙ্ক মুন যেটা আমরা বলছি, সেটা আসলে শুধু পিঙ্ক মুনই না, এর পিছনে নিশ্চয়ই কিছু যুক্তি রয়েছে। মহাকাশ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এখানে এসে আমার অনুভূতি খুবই ভালো লেগেছে। টেলিস্কোপ স্থাপনের মধ্য দিয়ে নতুন নতুন তথ্য দেশবাসীকে দিতে চায় বলে জানায় বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ। নর্থ আমেরিকায় এই সময়টা এপ্রিল মাসে পিঙ্ক ফুল ফুটে থাকে, এই জন্য এই সময় যে ফুলমুনটা হয় সেই ফুলমুনের ওই আমেরিকান কৃষকরাই নাম দেয় এটাকে আসছে পিঙ্ক মুন। আমরা আজকে একটা বিজ্ঞানের আসর তৈরি করছি, যেখানে আমরাকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যে জ্ঞান, সেই জ্ঞানটা যাতে আমরা বিজ্ঞান জাদুঘরের মাধ্যমে দেশকে যাতে বিজ্ঞানের একটা সেবা দিতে পারি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রবাসের সংবাদ। বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা জাতীয় দিবস এবং কুয়েত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ক্রাউন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের অতিথিদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও তার সহধর্মিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের সমাজ, পরিবার ও শিশু বিষয়ক মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফিরাজ সৌদ আল মালিক আল সাবা। এছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি, বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের সদস্য, বাংলাদেশ কমিউনিটির সদস্য সহ ৪ শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা যে শ্রমিক পাঠাই, এটা অবশ্যই থাকবে, কিন্তু এর পাশাপাশি আমরা মনে করি আমাদের সেই যোগ্যতা বা ক্যাপাবিলিটি দাঁড়িয়েছে। বাংলাদেশ যে উন্নয়নের ধারায় যে যুক্ত হয়েছে, আমি মনে করি আমাদের সে এখন ক্যাপাবিলিটি আছে এই ধরনের দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করা। আমরা আশা করছি ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্ট ডেনিস এলাকায় গ্লোবাল ফুড নামে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি শপ শুভ উদ্বোধন করা হয়েছে। ফ্রান্স থেকে বাদল পাল জানান, গত ২১ এপ্রিল মশিউর রহমান মিশন ও শাহাদাত হোসেন সাদির যৌথ মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। এ সময় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, ৪ জনের মৃত্যু। হিট স্ট্রোক থেকে বাঁচতে বেশি বেশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। ৬ দিনের সরকারি সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লাল গালিচা সংবর্ধনা। ২ দেশের সম্পর্ক উন্নয়নের নতুন মাইল ফলক বলছেন পররাষ্ট্রমন্ত্রী। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থিতা প্রত্যাহারে দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত পাশে আছে, বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। শহরের রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ। ভুক্তভোগী ও নিহতদের স্বজনেরা এখনো পায়নি যথাযোগ্য বিচার ও ক্ষতিপূরণ।
এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থেকে ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন নিউজ নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন নিউজ বাংলা ও ফেসবুক মাইটিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ পেয়ে জানাচ্ছি। আল্লাহ।